তো তোমাদের আমি অবশিষ্ট অংশগুলো প্রথম চ্যাপ্টার রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা ইউনিট 1 কিছু অংশ বাকি রয়ে গেছে। সেই অংশগুলো আমি আজকে কমপ্লিট করব। দুটো পার্টে ভিডিও বানাবো। একটাতে আমরা সব স্থূল সংকেত, আণবিক সংকেত, স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি, আণবিক সংকেত নির্ণয়ের পদ্ধতি, তারপরে আমরা গাঢ়ত্ব নির্ণয়ের পদ্ধতিগুলো পড়ব। ওর মধ্যে তোমরা কিছুটা 9-এ পড়েছো, শতকরা মাত্রা, তারপরে মোল প্রতি লিটার মাত্রা, গ্রাম প্রতি লিটার মাত্রা, এগুলো তোমাদের পড়া আছে। তবু আমরা ডিসকাস করব। তার সঙ্গে আমরা অ্যাডেড করব নর্মালিটি কাকে বলে, মোলারিটি কাকে বলে, এগুলো আমরা পড়ব। বেসিক কিছু জিনিস যেটা আমাদের দরকার পড়বে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আজকের ক্লাস। ফার্স্ট যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তোমার স্থূল সংকেত ও আণবিক সংকেত। এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তো যেহেতু এখান থেকে প্রশ্ন আসে, তাই আমাদেরকে এগুলো পড়তে হবে, জানতে হবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে তোমার স্থূল সংকেত আর হচ্ছে তোমার আণবিক সংকেত। ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা আর হচ্ছে মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, এইটা হচ্ছে আজকের প্রথম টপিক, যেটা আমরা ডিসকাস করব এবং ইভ্যালুয়েট করব। আর এর অঙ্কগুলো এখানেই দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এখনও তোমাদের কি বলে ইকুইভ্যালেন্ট ওয়েট রিলেটেড তুল্যাঙ্ক বা সংক্রান্ত অঙ্কগুলো করানো হয়নি। ওগুলো আমি দ্বিতীয় ভিডিওতে তোমাদের আপলোড করে দেবো। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে যে স্থূল সংকেত বলতে কী বোঝায়। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে স্থূল সংকেত হলো, এটাকে আমরা বলছি এম্পিরিক্যাল ফর্মুলা। হয়েছে, তো ফার্স্ট যেটা আমরা জানবো যে স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা বলতে কি বোঝায়। এই ছায়াটা চলে আসছে ভিডিও রেকর্ডিং করার সময়, দেখো এইভাবে করতে হবে। ঠিক আছে, তো ফার্স্ট যেটা আমরা করব স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। এই যে, তো স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা বলতে যেটা বোঝায় যে একটা যৌগ আছে, সেই যৌগের মধ্যে যে উপাদান পরমাণুগুলো রয়েছে বা মৌলের পরমাণুগুলো রয়েছে, তার সংখ্যা আছে, সেই সংখ্যার অনুপাত আমরা বার করব। দিয়ে সবথেকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার যে অনুপাত যেটা পাবো, সেই সংখ্যাকেই দিয়ে আমরা একটা সংকেত লিখব এবং সেই সংকেতকেই আমরা বলবো স্থূল সংকেত। ঠিক আছে, যেমন ধরে নাও, আগে আমরা উদাহরণটা দেখে নিই। গ্লুকোজ, দেখো গ্লুকোজ নিচ্ছে, দেখো গ্লুকোজ, এই যে গ্লুকোজ। এবার গ্লুকোজের সাধারণ সংকেত H12O6। এই তো এই গ্লুকোজ যৌগের মধ্যে 6টা কার্বন পরমাণু, 12টা হাইড্রোজেন পরমাণু আর 6টা অক্সিজেন পরমাণু রয়েছে। ক্লিয়ার হলো? হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে যে এই কার্বন মৌলের পরমাণু সংখ্যা আর হাইড্রোজেন মৌলের পরমাণু সংখ্যা আর অক্সিজেন মৌলের যে পরমাণু সংখ্যা আছে তার আমার অনুপাত বার করতে হবে। ক্লিয়ার হলো তো? এবং লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত বার করতে হবে। তাহলে আমরা কি করব, C/H/O করব। দিয়ে আণবিক সংকেতের মধ্যে থাকা উপস্থিত কার্বন 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। এই অনুপাত হলে কী হবে দেখো তো, 1:2:1। এই যে অনুপাতটা পেলাম আমরা। তো লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত যেটা আমরা পেলাম, ঠিক আছে, লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত যেটা আমরা পেলাম,
একটু নিজেকে অ্যাডজাস্ট করি, নাহলে ভিডিওটা বানাতে অসুবিধা হচ্ছে। তো এই যে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত যেটা পেলাম, ঠিক আছে, লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত যেটা পেলাম, এই যে অনুপাতটা, এটা দিয়ে সংকেতটা বানাতে হবে। তাহলে নতুন সংকেত কী হবে, এটা দিয়ে আমি নতুন সংকেত বানাবো। তাহলে কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা। এই যে নতুন যে সংকেতটা আমরা পেলাম, এই সংকেতকেই বলা হয় স্থূল সংকেত। ঠিক আছে, এটাকেই বলবে স্থূল সংকেত। তুমি যে কোনো যৌগের ক্ষেত্রে এইভাবে কিন্তু স্থূল সংকেত বার করতে পারো। ঠিক আছে, আচ্ছা, বোঝা গেল। তাহলে স্থূল সংকেত অ্যাকচুয়ালি কি, তোমার অণুর মধ্যে থাকা উপাদান মৌলের পরমাণুগুলোর যে সংখ্যা থাকবে, এই যে যেমন গ্লুকোজের উপাদান মৌলগুলোর মধ্যে 6টা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন আছে, এই সংখ্যাগুলোর অনুপাত বার করতে হবে এবং এটাকে লঘিষ্ঠ অনুপাতে নিয়ে যেতে হবে। এই যে 1:2:1 বেরোলো, এটা হচ্ছে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত। ঠিক আছে, তো এটা যেহেতু লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত, এটাকেই সংকেত আকারে প্রকাশ করতে হবে। এটা দিয়ে আমরা সংকেত লিখব। ঠিক আছে, তো এই যে সংকেত পেলাম, এটাকে বলা হয় সরলতম সংকেত। একদম সরল, এটাকে বলা হয় সরলতম সংকেত। ঠিক আছে, তো এই যে সরলতম সংকেত পেলাম, এই সংকেতকেই স্থূল সংকেত বলে। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা জিস্টে লেখার চেষ্টা করি, তো ফার্স্ট হচ্ছে যৌগ, যৌগের অণু হলো, এবং ওই যৌগের অণুর মধ্যে থাকা কি উপাদান, দেখো, উপাদান মৌলগুলির পরমাণু। ঠিক আছে, উপাদান মৌলগুলির পরমাণুর মধ্যে আছে যৌগের অণুতে। আমার কাজ হচ্ছে ওই যে উপাদান মৌলগুলির পরমাণু আছে, ঠিক আছে, সেই পরমাণু সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা। তো পরমাণু সংখ্যাকে, ঠিক আছে, পরমাণু সংখ্যাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত প্রকাশ করতে হবে। ঠিক আছে, পরমাণু সংখ্যাকে আমাকে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যা অনুপাতে প্রকাশ করতে হবে, দিয়ে সেখান থেকে আমাকে কি করতে হবে, সরলতম সংকেত বার করতে হবে। ঠিক আছে, তো কী বার করতে হবে, সরলতম সংকেত। সরলতম সংকেত, এই যে সরলতম সংকেত আমরা পেলাম, এই সরলতম সংকেতকেই কি বলছে, স্থূল সংকেত। ঠিক আছে, যেটা গ্লুকোজের ক্ষেত্রে এই যে আমরা পেলাম C6H12O6, যেটা হচ্ছে গ্লুকোজ। তো গ্লুকোজের ক্ষেত্রে আমরা স্থূল সংকেত পেলাম কত, CH2O। ঠিক আছে, এইভাবে স্থূল সংকেত বার করতে হয়। দেখে নাও, বই আমি দেখিয়ে দেবো কোন জায়গাটা পড়তে হবে। এবার চলে আসো আণবিক সংকেত। আণবিক সংকেত হচ্ছে অ্যাকচুয়াল সংকেত, অ্যাকচুয়াল উপাদান মৌলের মধ্যে যে পরমাণুগুলো থাকে সেটাকেই আণবিক সংকেত বলে। ঠিক আছে, তো আণবিক সংকেত বা এটাকে বলা হয় মলিকুলার ফর্মুলা। এখানে কি হয়, এখানে স্থূল সংকেতের মতো আমরা সেটা করি না, যে পরমাণুর সংখ্যার নিয়ে, উপাদান মৌলগুলো পরমাণু সংখ্যা নিয়ে
তার অনুপাত করব এবং তার লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত বার করব এবং সেটা দিয়ে আমরা সংকেত বা লিখবো, যেটাকে সরলতম সংকেত বলছে সেটাই হচ্ছে স্থূল সংকেত, সেটা নয়। এখানে অ্যাকচুয়াল সংকেত যেটা বোঝায়। ঠিক আছে, তো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা। ঠিক আছে, তো তাহলে আণবিক সংকেত থেকে আমরা এটাই জানতে পারি যে যৌগের, ঠিক আছে, অণুতে, কেন এখানে তো ডিফিনেশন তোমাদের আসবে না, জাস্ট কনসেপ্ট জানতে হবে। তো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির, ঠিক আছে, সঠিক পরমাণু সংখ্যা, ঠিক আছে, সঠিক পরমাণু সংখ্যা জানা যায়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে আণবিক সংকেতে কি হচ্ছে, যে যৌগের অণুতে, আণবিক সংকেত বলতে বোঝাচ্ছে যে সংকেত থেকে আমরা যৌগের অণুতে উপাদান মৌলগুলোর সঠিক পরমাণু সংখ্যা জানতে পারি, যেমন গ্লুকোজের ক্ষেত্রে। ঠিক আছে, তো গ্লুকোজের ক্ষেত্রে যদি আমি সেই উদাহরণটি তুলে ধরি, গ্লুকোজ, ঠিক আছে, তো গ্লুকোজ, তার আণবিক সংকেত হচ্ছে C6H12O6, এটা হচ্ছে তার আণবিক সংকেত। ঠিক আছে, তো তো এই যে আণবিক সংকেতটা আমরা পেলাম, এখান থেকে আমরা কি জানতে পারছি বলো? এখান থেকে আমরা কি জানতে পারছি? এটাই জানতে পারছি যে এখানে 6টা কার্বন পরমাণু আছে, ঠিক আছে, 12টি হাইড্রোজেন পরমাণু আছে, ঠিক আছে, আর 6টি অক্সিজেন পরমাণু আছে। এটাই জানতে পারছি, তাই তো? কি জানতে পারছি? এই আণবিক সংকেত থেকে 6টা কার্বন পরমাণু আছে, 12টি হাইড্রোজেন পরমাণু আছে, আর 6টি অক্সিজেন পরমাণু আছে। এইগুলো আমরা জানতে পারছি, এটাকেই আমরা বলবো আণবিক সংকেত। হয়েছে? এবার আণবিক সংকেতের সঙ্গে স্থূল সংকেতের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। এবার অনেক সময় কি হয়, তোমরা স্থূল সংকেতকে যৌগের অণুর প্রকৃত সংকেত ধরে নিতে পারো। সেটা হতেও পারে এবং সেটা নাও হতে পারে, ঠিক আছে। তো তো স্থূল সংকেত কোনোদিনই যৌগের প্রকৃত সংকেতকে প্রকাশ করে না। আণবিক সংকেতই যৌগের অণুর প্রকৃত সংকেতকে প্রকাশ করে। ক্লিয়ার হলো তো? তাহলে আমি এখানে কি পয়েন্ট বলতে পারি, কি পয়েন্ট লিখতে পারি, যে পয়েন্ট হবে, ঠিক আছে, একটু ভিডিওটা ডিসব্যালেন্স হচ্ছে, ঠিক আছে। তো তো সেটা হচ্ছে যে আণবিক সংকেত মানে স্থূল সংকেত, ঠিক আছে, এই যে স্থূল সংকেত, তাহলে স্থূল সংকেত তোমার যৌগের, ঠিক আছে, স্থূল সংকেত তোমার যৌগের অণুর কি প্রকৃত সংকেত, যৌগের অণুর প্রকৃত সংকেত নাও হতে পারে, নাও হতে পারে। তার মানে কি, হতেও পারে বাট নাও হতে পারে। কখন হতে পারে সেটা আমরা ডিসকাস করব। অলরেডি জানলাম কি স্থূল সংকেত যৌগের অণুর প্রকৃত সংকেত নাও হতে পারে, কিন্তু আণবিক সংকেত অবশ্যই, ঠিক আছে। তো আণবিক সংকেত যৌগের অণুর প্রকৃত সংকেত, ঠিক আছে, প্রকৃত সংকেত, হ্যাঁ। কারণ আণবিক সংকেত হচ্ছে যৌগের অণুর প্রকৃত সংকেত, কারণ হচ্ছে আণবিক সংকেতের মধ্যেই এই যৌগের অণুর পরমাণু সংখ্যা প্রকৃত হয়। কারণ
ওই সংকেত, ঠিক আছে, তো ওই সংকেত যৌগের অণুতে পরমাণুর প্রকৃত সংখ্যা বর্তমান। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারলে যে স্থূল সংকেত যৌগের অণুর প্রকৃত সংকেত নাও হতে পারে। এই দেখো পয়েন্টটা, ঠিক আছে, স্থূল সংকেত যৌগের অণুর প্রকৃত সংকেত নাও হতে পারে, কিন্তু আণবিক সংকেত অবশ্যই হবে, কারণ ওই সংকেত যৌগের অণুতে পরমাণুর প্রকৃত সংখ্যা বর্তমান, অর্থাৎ ওই সংকেতেই যৌগের অণুর মধ্যস্থ পরমাণুগুলোর প্রকৃত সংখ্যাকে নির্দেশ করে। ঠিক আছে, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে আণবিক সংকেত আর তোমার স্থূল সংকেতের মধ্যে সম্পর্ক। খুবই সহজ, সম্পর্কটা মনে রাখতে হবে, কারণ এটা আমাদের অঙ্ক করার কাজে লাগবে। তো স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তো স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে আমরা সম্পর্ক পড়ব, সম্পর্ক, বুঝেছি? স্থূল সংকেত আর আণবিক সংকেতের মধ্যে যে সম্পর্ক সেটা আমরা পড়ব। তো তার আগে উদাহরণ জানো, এই যে গ্লুকোজ উদাহরণ C6H12O6, এটা হচ্ছে আণবিক সংকেত, এবং সেই গ্লুকোজেরই স্থূল সংকেত হচ্ছে কি CH2O, এটা হচ্ছে তোমার কি স্থূল সংকেত, তাই তো? তাহলে এই গ্লুকোজের আণবিক সংকেত এটা, আর স্থূল সংকেত হচ্ছে এটা। এই দুটোর মধ্যে কি সম্পর্ক বলো তো, কি সম্পর্ক? তাহলে আমরা কি লিখতে পারি বলো তো? আমরা এটা লিখতে পারি C6H12O6 equal to CH2O whole to the power 6 লিখতে পারি। দেখো তো লিখতে পারি না? ব্র্যাকেট তুললে 6টা কার্বন হয়ে যাবে, 12টা হাইড্রোজেন হয়ে যাবে, 6টা অক্সিজেন হয়ে যাবে। ঠিক আছে তো? তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি, স্থূল সংকেত হচ্ছে আণবিক সংকেত যেটা, সেটা স্থূল সংকেতের সঙ্গে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করে। সেটা হচ্ছে যে স্থূল সংকেতকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে যদি গুণ করা হয়, ঠিক আছে, তাহলে আমরা আণবিক সংকেত পেয়ে যাবো। এখানে যেমন সেই পূর্ণ সংখ্যা n এর মান হচ্ছে 6, এইভাবে গুণ করতে হবে কিন্তু। ঠিক আছে তো? ক্লিয়ার হলো? এইভাবে গুণ করতে হবে। তার মানে কোনো যৌগকে যদি আমরা ধরে নিই, ধরে নে কোনো যৌগ হচ্ছে তোর x, ঠিক আছে তো, মানে কোনো যৌগের x হচ্ছে তোমার স্থূল সংকেত, হলো? তাহলে তার আণবিক সংকেত কী হবে? আণবিক সংকেত তাহলে ওই স্থূল সংকেতকে যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, যেটাকে আমি সাফিক্সে বসাবো। দেখতে পাচ্ছ তো? এটাকে আমি সাফিক্সে বসাচ্ছি, দেখো ব্র্যাকেট করে বসাবে। তো এই এনটা অ্যাকচুয়ালি কি? এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, যে পূর্ণ সংখ্যা বসালে আমরা যৌগের আণবিক সংকেত পাবো। ঠিক আছে তো? এন হচ্ছে তোমার পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা হলো, মানে এনের মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। এইভাবে আমরা স্থূল সংকেতের সাহায্যে আণবিক সংকেত বার করতে পারি। তো আলটিমেটলি সম্পর্ক কি দাঁড়ালো, যে আণবিক সংকেত ইকুয়াল টু n ইন্টু স্থূল সংকেত। এই তো সম্পর্ক। আণবিক সংকেত হচ্ছে তোমার n ইন্টু স্থূল সংকেত। এই যে, তাহলে সম্পর্কটা ভালো করে বুঝে নাও। তাহলে আমরা গ্লুকোজ থেকে শুরু করেছিলাম। গ্লুকোজের আণবিক সংকেত হচ্ছে C6H12O6, এবং সেই গ্লুকোজেরই স্থূল সংকেত হচ্ছে CH2O। তো আণবিক সংকেত আর স্থূল সংকেতের মধ্যে সম্পর্ক দেখতে পাচ্ছি যে আণবিক সংকেত ইকুয়াল টু গ্লুকোজের স্থূল সংকেত ব্র্যাকেটে সাফিক্সের 6।
কারণ আণবিক সংকেতকে হচ্ছে স্থূল সংকেতকে একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলেই আমরা কিন্তু আণবিক সংকেত পেয়ে যাব। ক্লিয়ার হলো তো? যেখানে n = 1 2 3 ডট ডট পূর্ণ সংখ্যা, সেটা যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, তো সেটা তুমি দেখলেই বুঝতে পারবে। তাই যে, তো এই হলো ব্যাপার। এবার বলছে দেখো কিছু এমনি শর্ত, সেটা হচ্ছে n এর মান যদি 1 হয়, n = 1 যদি হয়, n এর মান 1 হলে তোমরা দেখবে n এর জায়গায় 1 বসাও, এই যে n এর জায়গায় 1 বসাও, তাহলে কি দাঁড়াবে? আণবিক সংকেত = স্থূল সংকেত হয়ে গেল। ঠিক আছে, এরকম কিছু উদাহরণ আছে যেখানে আমরা আণবিক সংকেত যার স্থূল সংকেত সমান, যেমন হচ্ছে তোমার ফর্মালডিহাইড। ঠিক আছে, ফর্মালডিহাইড এর সংকেত হচ্ছে HCHO, ফর্মালডিহাইড, অ্যালডিহাইড জাতীয় যৌগ ফর্মালডিহাইড, তার সঙ্গে তার আণবিক সংকেত হচ্ছে HCHO। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, CH2O। ঠিক আছে, এইভাবে তুমি যদি দেখো আণবিক সংকেত আর স্থূল সংকেত, তাহলে এখানে n এর মান 1, তাই তো? n এর মান 1 হলে কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1 হয়ে যাবে, তাই না? এটাকে যদি আমরা এইভাবে ব্র্যাকেট করে এই জাস্ট তোমাদের স্বার্থে বোঝানোর জন্য যদি 1 লিখি, মানে n এর জায়গায় এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে এখানে n এর জায়গায় এই যে n এর জায়গায় 1 বসালাম, তাহলে ব্র্যাকেট তুললে এটাই দাঁড়াবে। তো এইরকম একটা উদাহরণ হচ্ছে ফর্মালডিহাইড। এরকম অনেক যৌগের উদাহরণই আছে, বাট তোমরা কিন্তু এটা মনে রাখবে। ঠিক আছে, তো আবার স্থূল সংকেত থেকে, তাহলে স্থূল সংকেত আমরা পেলাম, তো স্থূল সংকেতের দেখে আমরা ভর বার করতে পারি, তখন সেটাকে আমরা বলি যৌগটির সংকেত ভর। আর আণবিক সংকেত দেখে যদি যে ভর বার করা হয় তাকে আণবিক ভর বলে। তো এটা আলাদা করে বলার কিছু নেই। পয়েন্ট কি যে স্থূল সংকেত দেখে যদি ভর বার করা হয়, তাহলে স্থূল সংকেত, ঠিক আছে, তো স্থূল সংকেত থেকে যদি ভর বার করা হয়, তো সেটাকে আমরা বলবো তোমার সংকেত ভর, স্থূল সংকেত ভর। এটাকে আমরা বলবো স্থূল সংকেত ভর। ঠিক আছে, ক্লিয়ার মনে থাকবে? তাহলে স্থূল সংকেত থেকে যে ভর বার করা হয় তাকে স্থূল সংকেত ভর বলে। আর আণবিক সংকেত থেকে যে ভর বার করা হয়, আণবিক সংকেত থেকে যে ভর বার করা হয় সেটাকে সবাই জানে আণবিক ভর বলে, আলাদা করে বলার কিছু নেই, আণবিক ভর বলে। ঠিক আছে, তাই এটা মনে রাখবে। তোমাদের বই আমি দাগ দিয়ে দেবো, দেখে নেবে। তাহলে স্থূল সংকেত থেকে যে ভর বার করা হয় তাকে বলা হয় স্থূল সংকেত ভর, আণবিক সংকেত থেকে যে ভর বার করা হয় তাকে আণবিক সংকেত ভর বলে। উদাহরণ কি? এই গ্লুকোজের ক্ষেত্রে দেখো C6H12O6, এটা হচ্ছে আণবিক সংকেত। ঠিক আছে, তা এর আণবিক ভর কী হবে? 6টা কার্বন আছে, 6 × 12, 12টা হাইড্রোজেন আছে, 12 × 1, দেখে নাও। ঠিক আছে, 6টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, ঠিক আছে, আর 6টা অক্সিজেন আছে, 6 × 16, 180 আসবে। কিন্তু যখন স্থূল সংকেত হবে CH2O, এরা তো স্থূল সংকেত, এটা তো স্থূল সংকেত। তো স্থূল সংকেত ভর কী হবে? যৌগটির স্থূল সংকেত ভর, স্থূল সংকেত ভর কী হবে?
কার্বন ধরো একটা আছে 1 × 12, হাইড্রোজেন দুটো আছে 2 × 1, অক্সিজেন একটা আছে 1 × 16। ঠিক আছে, তাহলে দেখো যোগ করো 16 আর 2 18, 16 আর 2 18 আর 12 10 30। ঠিক আছে, 180 30-এর 180 30-এর কত গুণ? 6 গুণ। এই যে স্থূল সংকেত আর আণবিক সংকেত দেখতে পাচ্ছ, এই দেখো গ্লুকোজের ক্ষেত্রে এই দেখো, যেমন স্থূল সংকেতকে 6 দিয়ে গুণ করলে আমি আণবিক সংকেত পাবো, একইভাবে স্থূল সংকেতের ভরকেও যদি 6 দিয়ে গুণ করা হয় তাহলে আণবিক সংকেত ভর পাবো। বোঝা গেল? তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে, কি লিখতে পারি আমরা এটাকে এইভাবেও লিখতে পারি যে, ঠিক আছে, আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে যৌগের আণবিক ভর ইকুয়াল টু যৌগের আণবিক ভর ইকুয়াল টু n ইন্টু যৌগের স্থূল সংকেত ভর, এইভাবেও লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে আণবিক ভর কী হবে? যৌগের স্থূল সংকেত ভরের n গুণ হবে। সেটা n ডিপেন্ড করছে, গ্লুকোজের ক্ষেত্রে যেমন n হচ্ছে 6। ঠিক আছে, এবার আণবিক n = 1 হলে আমরা দেখেছি যে আণবিক সংকেত আর স্থূল সংকেত একই, তো সেই সমস্ত যৌগের ক্ষেত্রে আণবিক ভর ও স্থূল সংকেত ভর একই হবে। ঠিক আছে, তাহলে কি দাঁড়াচ্ছে যে যদি এই পয়েন্টগুলো তো লিখতেই হবে, যদি যৌগের, ঠিক আছে, কি বলছে, যদি যৌগের, এভাবে ভিডিও বানানো খুব কষ্ট, আচ্ছা অসুবিধা হচ্ছে খুব, যদি যৌগের আণবিক সংকেত এই যে দেখো যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত, ঠিক আছে, তাহলে যৌগের আণবিক সংকেত আর স্থূল সংকেত যদি একই হয়, হ্যাঁ, তাহলে স্বাভাবিক ব্যাপার যে যৌগের আণবিক ভর, হ্যাঁ, আর স্থূল সংকেত ভর কী হবে? একই হবে, কোনো ডিফারেন্স হবে না। বোঝা গেল? তাহলে কী দাঁড়ালো, যে যৌগের আণবিক সংকেত, ভালো দেখে নাও, তো যৌগের আণবিক সংকেত আর স্থূল সংকেত যদি সেম হয় তো অবভিয়াসলি যৌগের আণবিক ভর আর স্থূল সংকেত ভর একই হবে। এবার যেটা মেন, যেটা এখান থেকে আসে প্রশ্ন পরীক্ষায়, সেটা হচ্ছে যে যৌগের স্থূল সংকেত নির্ণয় কীভাবে করব এবং আণবিক সংকেত কীভাবে নির্ণয় করব। তো সেটা আমি লিখবো না, ঠিক আছে, মুখে মুখে বলবো এবং সেভাবেই তোমরা মনে রাখার চেষ্টা করবে, বা আমি বই থেকে বলবো। ঠিক আছে, তো সেটা আমরা উদাহরণে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। আমরা যে পার্টটা পড়বো সেটা হচ্ছে যৌগের স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি, আর হচ্ছে তোমার নির্ণয়ের পদ্ধতি, যৌগের স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি, আর হচ্ছে যৌগের আণবিক সংকেত নির্ণয়ের পদ্ধতি। অনেক লম্বা আছে, এত পদ্ধতি পরপর মনে রাখা খুব কঠিন। মানে কি, মানে মুখস্থ করার তো দরকার নেই, আমরা উদাহরণ দিয়ে, বিভিন্ন উদাহরণ দিয়ে আমরা এটাকে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো একবার দেখে নাও, জুম হচ্ছে না ঠিক মতো করে, ঠিক আছে, দেখে নাও। তাহলে স্থূল সংকেত নির্ণয় পদ্ধতি আর যৌগের আণবিক সংকেত নির্ণয় পদ্ধতি, এটা আমি বই থেকে বলছি। দেখো পেজ নাম্বার 42 বার করবে, তো পেজ নাম্বার 42 বার করে তোমরা প্রথমে স্থূল সংকেত কি পড়বে। এই দেখো, কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির পরমাণু সংখ্যার
লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাত প্রকাশ করলে যৌগটির যে সরলতম সংকেত পাওয়া যায় সেটাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। উদাহরণ হিসেবে যেটা বইয়ে ছিল গ্লুকোজের, সেটাই আমি তুলে ধরেছি। এই জায়গাটা পড়বে যে যৌগের অণুর প্রকৃত সংকেত নাও হতে পারে, ঠিক আছে। বাট আমরা দেখলাম যে হতে পারে, সেটা ডিপেন্ড করছে যে আণবিক সংকেত আর স্থূল সংকেত সেম। এবার আমরা আণবিক সংকেত পড়ছি, যে সংকেতের সাহায্যে কোনো যৌগের অণুতে উপস্থিত উপাদান মৌলগুলির সঠিক পরমাণু সংখ্যা জানা যায়। তো সঠিক পরমাণু সংখ্যা যখন যে সংকেত দিয়ে আমরা জানতে পারবো সেটাকে আমরা আণবিক সংকেত বলবো, গ্লুকোজের ক্ষেত্রে যেটা আমরা তুলে ধরেছি। তারপর এখানে দেখো দিয়েছে যে স্থূল সংকেত আর তোমার আণবিক সংকেতের মধ্যে সম্পর্ক। তো সম্পর্ক হচ্ছে আণবিক সংকেত হচ্ছে স্থূল সংকেতের এন গুণ। এন হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা 1 2 3, হ্যাঁ, 0 হবে না। সেটাকে এক্স দিয়ে, যদি এক্স যদি স্থূল সংকেত হয় তো আণবিক সংকেতকে এক্স ব্র্যাকেট করে এন দিয়ে ডিনোট করেছে। এবং দেখো গ্লুকোজের ক্ষেত্রে সেটা বলে দিয়েছে, দেখো কীভাবে দেখিয়েছে। আর এখানে বলেছে এনের মান যদি 1 হয় তো আণবিক সংকেত স্থূল সংকেত একই হবে, ফর্মালডিহাইডের স্থূল সংকেত আণবিক সংকেত 1, ঠিক আছে। এবার আণবিক সংকেত থেকে যে পরমাণুগুলির পারমাণবিক ভরের সমষ্টি হয় সেটাকে আণবিক ভর বলে, আর স্থূল সংকেত থেকে পরমাণুগুলির পারমাণবিক ভরের যে সমষ্টি হয় তাকে স্থূল সংকেত ভর বলে। দিয়ে আণবিক ভর হচ্ছে এন ইন্টু যৌগটির স্থূল সংকেত ভর। এবার আণবিক সংকেত আর স্থূল সংকেত যদি একই হয় তাহলে আণবিক ভর স্থূল সংকেত ভর একই হবে। এবার দেখো এই জায়গাটা, এখানে দেখো পদ্ধতি দেখতে পাচ্ছ, এই দেখো মোটামুটি যদি জুম করা হয় তাহলে দেখো ভালো করে দেখো 1 2 3 4 5 6 6টা পদ্ধতি আছে তোমার স্থূল সংকেত নির্ণয়ের পদ্ধতি। আর যৌগের আণবিক সংকেত নির্ণয়ের পদ্ধতির কটা স্টেপ আছে? মোটামুটি 5টা স্টেপ আছে। তো এতগুলো স্টেপ আমরা মনে রাখবো না, এমনি মানে মুখস্থ করবো না, এমনি বোঝার চেষ্টা করব। প্রথমে দেখো যেটা বলছে শতকরা পরিমাণ নির্ণয় করতে হবে। তো শতকরা সংযুক্তি আমরা পড়েছি, পরিমাণ নির্ণয় করার কাজে দিয়ে দেওয়াই থাকবে, ঠিক আছে। এবং সেই শতকরা পরিমাণকে অর্থাৎ ওই 100 ভাগের মধ্যে কত ভাগ উপাদান মৌলগুলো যেটা বার করে নিলে সেটাকে আণবিক ভর দিয়ে ভাগ করবে। আণবিক ভর দিয়ে ভাগ করলে ভাগ করার পর ওখান থেকে তোমাকে পরমাণু সংখ্যার অনুপাত বার করতে হবে। তো প্রথমে লিখেছে দেখো তো কোনো যৌগের উপাদান মৌলগুলির শতকরা পরিমাণ নির্ণয় করা হয়। তারপরে উপাদান মৌলগুলির শতকরা ভাগকে সংশ্লিষ্ট পারমাণবিক ভর দিয়ে ভাগ করে মৌলগুলির পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করা হয়। আমাকে পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করতে হবে। তারপরে পরমাণু সংখ্যার অনুপাত ম্যাক্সিমাম ক্ষেত্রে ভগ্নাংশ হবে, সেটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসতে হবে। তো ভগ্নাংশগুলোর মধ্যে দেখতে হবে যে কোনটা সব থেকে কম, সেটা দিয়ে বাকিগুলোকে ভাগ করতে হবে। লেখায় দেখো এক্ষেত্রে লঘিষ্ঠ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করার জন্য অনুপাতটির মধ্যে যেটা সবথেকে ক্ষুদ্রতম সেটা দিয়ে অনুপাতকে প্রত্যেকটা রাশিকে ভাগ করতে হবে, তাহলে ভাগফল পূর্ণ সংখ্যার কাছাকাছি চলে আসবে। এবার তাও যদি না হয় তাহলে আমরা একদম মানে যতদূর সম্ভব ক্ষুদ্র একটা পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করব। যেমন এখানে দেখো 2.5:2:1.5 দিয়েছে, ঠিক আছে। মানে এখানে কী করা হয়েছে যে শতকরার পরিমাণকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে যে ভাগফলটা বেরিয়েছে সেটা ভগ্নাংশ বেরিয়েছে, সেটাকে লঘিষ্ঠ লঘিষ্ঠ যেটা মানে অনুপাতগুলোর মধ্যে যেটা সবথেকে লঘিষ্ঠ সেটা দিয়ে ভাগ করেও কিন্তু আর সেরকম পূর্ণ সংখ্যার কাছাকাছি আসছে না। তখন আমি এমন একটা সংখ্যা দিয়ে গুণ করব এইটাকে 2.52 আর 1.5কে যাতে পূর্ণ সংখ্যা হয়ে যায়। তো মিনিমাম যে সংখ্যা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা চলে সেটা দিয়ে হবে। যেমন এখানে 1 দিয়ে গুণ করলে হবে না, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা সংকেত পাবো, সেটাকে আমরা বলবো স্থূল সংকেত, ঠিক আছে। তো এইভাবে আমরা স্থূল সংকেত পাবো। আণবিক সংকেত নির্ণয়ের পদ্ধতি হচ্ছে কি, স্থূল সংকেত পেয়ে গেলাম, এবার সেটা থেকে আমরা m=2d ফর্মুলা অ্যাপ্লাই করব, দিয়ে আমরা আণবিক ভর ইন্টু n ইন্টু যৌগের স্থূল সংকেত ভর অ্যাপ্লাই করব, দিয়ে n এর মান বার করব, দিয়ে সেটাকে স্থূল সংকেতের মধ্যে বসিয়ে দিয়ে আমরা আণবিক সংকেত বার করব। ক্লিয়ার হলো তো? তাহলে স্থূল সংকেত যদি বার করতে আমরা শিখে যাই তাহলে এখান থেকে ইজিলি কিন্তু আমরা আণবিক সংকেত বার করব। আণবিক সংকেতে তোমাকে m=2d ইউজ হবে, ঠিক আছে। তো আণবিক ভর n ইন্টু স্থূল সংকেত ভর ইউজ হবে। তারপরে সেখান থেকে n এর মান বার করতে হবে এবং এই nকে স্থূল সংকেতে বসালেই আণবিক সংকেত আমরা পেয়ে যাব। ক্লিয়ার হলো তো? তো আমরা এরকম কিছু ছোটো ছোটো উদাহরণ বইয়ের এক্সাম্পল থেকেই তুলে ধরবো, ঠিক আছে। তো 1 নম্বর দেখো আমি লিখে করব কয়েকটা। বলছে এরূপ একটি যৌগের উদাহরণ দাও যেগুলির ক্ষেত্রে আণবিক সংকেত ভর স্থূল সংকেত ভরের 6 গুণ। এটা দরকার নেই, যেটা আসে দেখো দিয়েছে
কার্বন, ঠিক আছে, হাইড্রোজেন, আছে কার্বন, হাইড্রোজেন, বই উদাহরণ দেওয়া আছে, ওটাই আমি লিখছি, ও ক্লোরিন। তাহলে এই তিনটি উপাদান মৌল নিয়ে একটা যৌগ ফর্ম করেছে। হ্যাঁ, ক্লোরিন সমন্বিত, একটা হচ্ছে ছকের মাধ্যমে করা আর একটা হচ্ছে এমনি করা, একটি যৌগে। তার মানে বোঝাই যাচ্ছে যে যে যৌগের কথা বলা হচ্ছে সেই যৌগের মধ্যে কার্বন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে। বলছে সেই যৌগের 10.04% কার্বন আছে, ঠিক আছে, দেখে নাও। আর বলছে 89.112%। তাহলে দেখো, কার্বন হাইড্রোজেন যৌগ আর ক্লোরিন, কার্বন হাইড্রোজেন আর ক্লোরিন নিয়ে একটা যৌগ যার মধ্যে 10.04, এটা 10.04, হ্যাঁ 10.04 কার্বন আছে, আর 89.12% তোমার ক্লোরিন বর্তমান, ঠিক আছে, ক্লোরিন বর্তমান হলো। ভালো লক্ষ্য করো, এখানে তোমার কার্বন বলে দিয়েছে, ক্লোরিন বলে দিয়েছে, তাহলে কি হাইড্রোজেন বার করতে পারবো না? হ্যাঁ, এই দুটো যোগ করে 100 দিয়ে বিয়োগ করলে হাইড্রোজেনের পার্সেন্টেজ পেয়ে যাব, কোনো সমস্যা নেই। বলছে যৌগটির বাষ্প ঘনত্ব, সে খুবই সহজ, হ্যাঁ 59.75। তাহলে যৌগটার বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। বলছে এটির আণবিক সংকেত নির্ণয় করো, এটির আণবিক সংকেত নির্ণয় করো, ঠিক আছে। তাহলে কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিনের একটা যৌগ দিয়েছে, দেখো কার্বন হাইড্রোজেন, ভালো করে লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো যে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিনের একটা যৌগ আছে যার মধ্যে 10.04% কার্বন আছে, 89.12% ক্লোরিন আছে, আর যৌগটার বাষ্প ঘনত্ব বলে দিয়েছে 59.75। বলছে এটির আণবিক সংকেত নির্ণয় করো। ফার্স্ট যেটা হচ্ছে, যেটা আমরা শিখলাম যে শতকরা সংযুক্তি বার করার পর সেগুলোকে সেই মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দেবো, দিয়ে তাদের অনুপাত বার করবো, যেটাকে বলা হচ্ছে তোমার ভুলে গেলাম, মৌলগুলির পরমাণু সংখ্যার অনুপাত, ঠিক আছে। তো ফার্স্ট আমাদের কি করতে হবে উত্তর করার সময়, আজকে এইটাই থাকবে, একদিনে এতগুলো ভিডিও বানানো সম্ভব নয়। ফার্স্ট যেটা আমরা করব, যৌগের মধ্যে থাকা হাইড্রোজেনের পরিমাণ বার করব। যৌগটিতে হাইড্রোজেনের পরিমাণ, পরপর 3টে ভিডিও দিতে হবে আমাকে, এই হচ্ছে হিসাব, দিয়ে এটা কমপ্লিট করতে হবে। তো হাইড্রোজেনের পরিমাণ বার করতে গেলে কী করতে হবে, 100কে বাকি দুটোর যোগ করে বিয়োগ করতে হবে, 04 প্লাস 89.12, এই যে 89.12 আর 10.0 এটা দিয়ে যোগ করে বিয়োগ করতে হবে। বিয়োগ করো, ক্যালকুলেটর বসাবে, আমি তো দেখেই করবো, 84, এত পার্সেন্টেজ আসছে। মানে 100 ভাগের মধ্যে 10.04 ভাগ হচ্ছে তোমার কার্বন, 89.12 ভাগ হচ্ছে ক্লোরিন, আর 0.84 ভাগ হচ্ছে হাইড্রোজেন। এবার আমাদের যেটা করতে হবে, পরমাণু সংখ্যা অনুপাত বার করতে হবে। তাহলে পরমাণু সংখ্যা অনুপাত বার করার ফর্মুলা হচ্ছে এই পরিমাণগুলোকে সেই সমস্ত মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দেওয়া। তাহলে অতএব আমরা কী লিখব, যৌগটির অণুতে, ঠিক আছে, তো যৌগটির অণুতে, ঠিক আছে, কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণু, ঠিক আছে, যৌগের অণুতে কার্বন, হাইড্রোজেন ও ক্লোরিন পরমাণু সংখ্যার অনুপাত বার করব, পরমাণু সংখ্যার অনুপাত বার করব, ঠিক আছে, ক্লিয়ার হলো। কার্বন = হাইড্রোজেন = ক্লোরিন, এই যে আবার আমি রিপিট করব, দেখে নাও। তো কার্বন হচ্ছে কত, 10.404, এটাকে কার্বনের পারমাণবিক ভর 12 দিয়ে ভাগ করব। হাইড্রোজেনের পরিমাণ কত বেরিয়েছে, 0.84, এটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দিয়ে ভাগ করব। আর ক্লোরিন কত বেরিয়েছে, 89.12,
এটাকে 35.5 দিয়ে ভাগ করব, সেটা হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর। যেটা ভাগ করবে, ভাগ করে এর ভাগফল আসবে, কত আসছে ক্যালকুলেট করে নেবে, 0.836 ইস টু 0.84, সেম টু সেম থাকবে, ইস টু 89.12কে 35.5 দিয়ে ভাগ করলে 2.510 আসছে। তো এটা তো ভগ্নাংশ আসছে, তাই না? এটা ভগ্নাংশ আসছে, পূর্ণ সংখ্যা নেই। তখন কি বলছে, এই তিনটের মধ্যে যেটা সব থেকে কম মানে 836, সেটা দিয়ে বাকি সব কটাকে ভাগ করতে হবে। তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 836 ভাগ করলাম, 0.84কে 0.836 দিয়ে ভাগ করলাম, 2.510কে 0.836 দিয়ে ভাগ করলাম। দেখিয়ে দিলাম, আমি দেখানোর দরকার নেই, মনে রাখবে ভাগ যেটা সব থেকে লঘিষ্ঠ। তো এই তিনটের মধ্যে এটা হচ্ছে সব থেকে লঘিষ্ঠ, তাই তো, মানে যে ক্ষুদ্রতম। তো এই সংখ্যা দিয়ে বাকি সব কটাকে ভাগ করব। ভাগ করলে যে মানটা আসবে, সাম ইকুয়াল টু 1:1:3 আসবে। এই যে আমরা পরমাণু সংখ্যার অনুপাত বার করলাম 1:1:3, এটা দিয়েই যৌগটির স্থূল সংকেত হবে। তাহলে যৌগটির স্থূল সংকেত কি হবে, কার্বন কত 1, হাইড্রোজেন 1, ক্লোরিন 3, Cl3 বেরিয়ে গেল, ক্লোরোফর্মের সংকেত বেরোচ্ছে। হলো, এবার এখানে থেমে থাকলে হবে না, কেন কি আমাদের কি চেয়েছে, আণবিক সংকেত চেয়েছে এবং বাষ্প ঘনত্ব বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নেব যে যৌগটির আণবিক সংকেত হচ্ছে CH3Cl3N। হলো, আণবিক সংকেত এটা যদি হয় তাহলে আণবিক ভর কী হবে, N হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, ওটা লিখে দেবে। তাহলে যৌগটির আণবিক ভর কত হবে, N যেমন আছে সেরকমই থাকবে। কার্বন একটাই 12, হাইড্রোজেন একটাই 1, 3 × 35.5, এটাকে N দিয়ে গুণ করব। দেখো গুণ করলে কত আসবে, 119.5 N আসবে। এই মানটা এবার দেখো বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, তাহলে আমরা কি জানি যে আণবিক ভর M ইকুয়াল টু কি 2 × D। ঠিক আছে, তাহলে M এর মান কত, 119.5 N, 2 বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, কত বলে দিয়েছে 59.75। ক্যালকুলেটর বসাবে, দিয়ে N এর মান বার করবে। এখানে N এর মান বলছে মোটামুটি যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 119.5কে 119.5 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে 1 দাঁড়ায়। N এর মান যদি 1 হয় সেখানে 1 বসাবো, তাহলে আণবিক সংকেত কী হবে, যৌগটির আণবিক সংকেত, তাহলে আণবিক সংকেত হবে যা আছে তাই CH3Cl3। ঠিক আছে, কি করলাম আরেকটু রিপিট করি। তাহলে কার্বন, হাইড্রোজেন, ক্লোরিনের নিয়ে একটা যৌগ আছে, যার মধ্যে কার্বন হচ্ছে 10.04, ক্লোরিন হচ্ছে 89.12, বলছে বাষ্প ঘনত্ব 59.75 বলে দিয়েছে। আণবিক সংকেত বার করতে প্রথম হচ্ছে অবশিষ্ট যে মৌল আছে তার পরিমাণ বার করে নেওয়া, তো সেটা আমরা এখানে হাইড্রোজেন পরিমাণ বার করে নেওয়া শতকরাতে। এবার যে শতকরা পরিমাণ বেরিয়েছে সেখান থেকে আমাকে উপস্থিত মৌলের পরমাণুগুলির পরমাণু সংখ্যা অনুপাত বার করতে হবে। তো পরমাণু সংখ্যা অনুপাত বার করার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে যে পরিমাণগুলো দেওয়া থাকবে সেটাকে তাদেরই পারমাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে। যেমন কার্বনের ক্ষেত্রে দিয়েছে 10.04, সেটাকে 12 দিয়ে ভাগ করলাম। কেন 12 দিয়ে ভাগ করলাম, সেটা কার্বনের পারমাণবিক ভর। হাইড্রোজেনের ক্ষেত্রে মানটা দাঁড়িয়েছে 0.84, হাইড্রোজেনের পারমাণবিক ভর কি 1, তাই 1 দিয়ে ভাগ করলাম। আর ক্লোরিনের ক্ষেত্রে দেখো পরিমাণ দিয়েছে 89.12, তো সেটাকে তার পারমাণবিক ভর 35.5 দিয়ে ভাগ করব, দিয়ে একটা মান আসবে এবং সব কটে ভগ্নাংশ। এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে আসা প্রথম ফর্মুলা হচ্ছে যে এই তিনটের মধ্যে অর্থাৎ 0.836, 0.84 আর 2.510 মধ্যে কোনটা সব থেকে ক্ষুদ্রতম সেটা দিয়ে সব কটাকে ভাগ করতে হবে। তাহলে যেহেতু 0.836 সব থেকে ক্ষুদ্রতম, তাই এটা দিয়ে সবাইকে ভাগ করা হলো।
ভাগ করলে দেখবে প্রায় 1:1:3 কাছাকাছি চলে আসবে। তাহলে স্থূল সংকেত এইটা দেখেই স্থূল সংকেত হবে, কার্বন 1, হাইড্রোজেন 1, ক্লোরিন 3। এবার আণবিক সংকেত কী হবে? স্থূল সংকেতে n গুণ। এবার আণবিক এখান থেকে আণবিক ভর বার করবে, কেন কি আমরা তো আণবিক ভর জানি না, এনের মান তো জানি না, ঠিক আছে, এনের মান বার করতে হবে। তাই এইভাবে আমরা যোগ করে n করলাম। এবার আমাদের বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, তাই আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এম এর মান আমরা এইভাবে বার করেছি, এই জন্য যাতে এনটা ছোটো হাতে এন বার করা যায়। এইভাবে আণবিক ভরের মান বসালাম, বাষ্প ঘনত্ব মান বসালাম, দিয়ে এটাকে গুণ করলাম, দিয়ে এনের মান বার করলাম 1। তো দেখা যাচ্ছে যে আণবিক সংকেত যেটা স্থূল সংকেত তো সেটাই। বোঝা গেল তো? এইভাবেই করতে হয়। হ্যাঁ, আরেকটা তোমাদের ছকের মধ্যে সাহায্য করতে পারো। তো আমি 2-3টে অঙ্ক তোমাদের দেখিয়ে দেবো, বাকিগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে। প্রত্যেকটা অঙ্ক দেখানো এখন এই মুহূর্তে সম্ভব নয়, কেন কি কিছু জিনিস তোমাদের নিজেদেরই করতে হবে। আমি আগে প্রথম দিকে প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে প্রত্যেকটা অঙ্কই তোমাদের বলে দিচ্ছিলাম, উদাহরণ থেকে তুলে ধরেছিলাম, ভুল করেছিলাম। এই ভুলটা আমি এখানে করবো না, আমি 2-3টে তুলে ধরবো, বাকিটা তোমরাই করবে। দেখো 2 নম্বর অঙ্ক দেখো, 2-3টে করে দেবো, ঠিক আছে, বাকি তোমাদের আমি বলে দিচ্ছি, বই থেকে বলে দেবো। এবার 2 নম্বর দেখো কি বলেছে, যে একটি যৌগের, ঠিক আছে, একটা যৌগ আছে, খুব ফ্ল্যাশ করছে, একটি যৌগের বিশ্লেষণে, মানে ভাঙলে, বিশ্লিষ্ট হলে ভাঙলে কার্বন হচ্ছে 40%, হাইড্রোজেন হচ্ছে তোমার 6.67%, আর অক্সিজেন না বললেও আমরা বার করে নিতে পারতাম, অক্সিজেন হচ্ছে 53.33%। তাহলে একটা যৌগকে যদি বিশ্লিষ্ট করা হয়, তাহলে এই পার্সেন্টেজে আমরা কিন্তু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন পাবো। তার মানে মোটামুটি আমরা শিওর হয়ে গেলাম যে যৌগটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত, এই 3টে মৌলের পরমাণু দ্বারা গঠিত পাওয়া যায়, ঠিক আছে, পাওয়া যায়। বলছে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। তাহলে স্থূল সংকেত এখানে আমার খাটতে হবে না, যে তোমার পার্সেন্টেজ দেওয়া আছে সেই পার্সেন্টেজগুলোকে কি তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে নেবো। যেটা ভাগ করছি সেটা কি বলা হচ্ছে কি পরমাণু সংখ্যার অনুপাত, সেটা দিয়ে আমরা স্থূল সংকেত বার করব, নির্ণয় করো। আর যৌগটির আণবিক ভর বলে দিয়েছে, হ্যাঁ উল্টোটা চেয়েছে, যৌগটির আণবিক ভর 30 গ্রাম মোল ইনভার্স, ঠিক আছে, অসুবিধা নেই, প্রতি মোল 30 গ্রাম বলে দিয়েছে। এবার বলছে এত হলে তার আণবিক সংকেত কি হয়েছে, এইটা আমাকে বার করতে হবে। তাহলে প্রশ্নটা দেখো, আবার বলে দিচ্ছি যাতে তোমাদের ভিডিও আবার রিমাইন্ড না করতে হয়। একটা যৌগকে বিশ্লেষণ করে কার্বন 40%, হাইড্রোজেন 6.6%, এটা 6 পয়েন্ট আছে এখানে, আর অক্সিজেন 53.33% পাওয়া গেছে, এবং তার স্থূল সংকেত বার করতে বলেছে, আণবিক ভর বলে দিয়েছে, আণবিক সংকেত বার করতে হবে, ওই সেম ফর্মুলার মধ্যে দিয়েই যাবে। m=2d জায়গায় আমরা m এর স্থূল সংকেত, আণবিক সংকেত বার করে আণবিক ভর দিয়ে তখন n এর বার করছিলাম, এখানে আমাদের সেম প্রসেসই আমরা অ্যাপ্লাই করব, কিন্তু সুবিধা হচ্ছে যে আণবিক ভর বলে দিয়েছে। সব ধরনের ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাদেরকে সব ধরনের জিনিসই তোমাকে মনে রাখতে হবে। তো ফার্স্ট যেটা হচ্ছে যে যৌগটির অণুতে যে মৌলের পরমাণুগুলো আছে তাদের বার করা, স্থূল পরমাণু সংখ্যার অনুপাত বার করা, ঠিক আছে। তাহলে লিখবো যৌগটির, ঠিক আছে, যৌগটির অণুতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের পরমাণু সংখ্যার অনুপাত। আচ্ছা, তোমরা এটা প্রশ্ন করবে না যে কেন কার্বনকে আগে নিলাম, হাইড্রোজেনকে পরে নিলাম, অক্সিজেন কেন আগে বসালাম না, এরকমই নিয়ম কিন্তু। হ্যাঁ, নর্মালি কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়ে যদি যৌগ গঠন হয়,
প্রকৃতির মধ্যে কার্বন পরিমাণ সব থেকে বেশি থাকে, তো তারপর হাইড্রোজেন থাকে, তারপর অন্যান্য উপাদানমূলকগুলো থাকে, তার জন্য কার্বনকে আগে রাখা হয়, দ্বিতীয় স্থান হাইড্রোজেনকে দেওয়া হয়, তারপর অন্যান্য উপাদানমূলককে দেওয়া হয়। বোঝা গেল? তো আগের ক্ষেত্রেও তাই করা হয়েছিল। তো পরমাণু সংখ্যা অনুপাত বার করবো আমরা, তাহলে সেটা কি? কার্বন ইস টু হাইড্রোজেন ইস টু অক্সিজেন। কার্বন এখানে কত বলেছে? 40%, তা 40কে আমরা 12 দিয়ে ভাগ করবো, সেটা হচ্ছে কার্বনের পারমাণবিক ভর। ঠিক আছে, দেখে নাও। এবার হাইড্রোজেনের পরিমাণ কত দিয়েছে? 6.67, এটাকে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 দিয়ে ভাগ করব, দেখে নাও। ঠিক আছে, আর তোমার অক্সিজেন পরিমাণ দিয়েছে 53.33, এটাকে অক্সিজেনের পারমাণবিক ভর 16 দিয়ে ভাগ করে নেব। ঠিক আছে, প্রত্যেকটা পরিমাণকে সেই মৌলের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব। তাহলে একটা ভাগফল আসবে, নিশ্চয়ই পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ আসবে। আমি তো দেখেই লিখে দিচ্ছি যে আমাদের বোঝানোর জন্য। প্রথমটা আসছে 3.33, পরেরটা আসছে 6.67, স্বাভাবিক ব্যাপার, 1 দিয়ে ভাগ করছি। আর তৃতীয় ক্ষেত্রে আসছে 3.33, এই হচ্ছে আসছে মান। ঠিক আছে, তো এবার এই তিনটের মধ্যে সবথেকে লঘিষ্ঠ কোনটা? এই যে 3.33টা সবথেকে লঘিষ্ঠ, এটা দিয়ে সবাইকে ভাগ করতে হবে, তাই তো? তার মানে এই যে 3.33 লিখলাম, এটাকে 3.33 দিয়ে ভাগ করব, 6.67কেও 3.33 দিয়ে ভাগ করব, আবার 3.33 তো দেওয়া আছে, অসুবিধা নাই। 3.33 এই যে ভাগ করব, তখন অনুপাত চলে আসবে 1:2:1, কাছাকাছি প্রায়। ঠিক আছে, পুরোপুরি চলে আসলে তাই হবে, আর কাছাকাছি তাই। তাহলে এই হচ্ছে, এই যে পেলাম আমরা পরমাণু সংখ্যার অনুপাত, এখান থেকে আমরা স্থূল সংকেত বার করব। তাহলে যৌগটির স্থূল সংকেত কী হবে? সুতরাং ঠিক আছে, যৌগটির স্থূল সংকেত কত হবে? কার্বন একটা, হাইড্রোজেন দুটো, অক্সিজেন একটা, CH2O হলো। এবার আমাদের চেয়েছে কি? আণবিক সংকেত। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি যৌগটির আণবিক সংকেত কত হবে? CH2O স্থূল সংকেতের n গুণ। হয়েছে? এবার দেখো এর আণবিক ভর বলে দিয়েছে, ক্লিয়ার হলো? কত বলে দিয়েছে আণবিক ভর? 3 গ্রাম। তো সেটাকে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, তো যৌগটির আণবিক ভর বলে দিয়েছে কত? 30। কিন্তু এই সংকেত দেখে যদি আমরা অতএব আমরা লিখতে পারি যে এই যে আণবিক সংকেত থেকে যে ভরটা বেরোবে সেটা কত হবে? কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 1, 2 × 1, অক্সিজেন 16, 1 × 16। এটা টোটাল n দিয়ে গুণ হবে, এর মানটা 30 দিয়ে সমান হবে। এটা যোগ করো, যোগ করে দেখা যাচ্ছে এর মান হচ্ছে কত? 12, 14, 16, 30 n আসছে। এই যা লিখছি কি আর কি, এই দেখো এই যে আণবিক ভরটা বলে দিয়েছে। হ্যাঁ, এবার আণবিক সংকেত থেকেও তো আণবিক ভর বার করা যায়। এই হচ্ছে আণবিক ভর, এই মানটাই প্রশ্নের মধ্যে দেওয়া ভরের সঙ্গে সমান, 30-এর সঙ্গে সমান। তো 3n = 30 হলো যোগ করে। তো আলটিমেটলি n এর ভ্যালু কত আসলো? 1 আসলো। সহজ দিয়েছে। তো যেটাই স্থূল সংকেত সেটাই হচ্ছে আণবিক সংকেত। তাহলে যৌগটির আণবিক সংকেত কত? ওই যে CH2O। এখানে একটা সুবিধা হলো কি, এখানে ওই বাষ্প ঘনত্বটা কাজে লাগানো দরকার, m=2 কাজে লাগানো হলো না আগেরটা ক্ষেত্রে। তাহলে প্রথম যেটা তোমাদের কাজ হচ্ছে সেটা হচ্ছে শতকরা সংযুক্তি বার করে নিয়ে প্রত্যেকটা শতকরা পরিমাণকে সেই উপাদান মৌলগুলির পারমাণবিক ভর দিয়ে ভাগ করে ভাগফল বার করবে। তার মধ্যে যেটা সবথেকে কম লঘিষ্ঠ সেটা দিয়ে সবকটা ভাগ করে দেবে। তাহলে একটা সংখ্যা চলে আসবে। এরপরও যদি না আসে তখন ছোট্ট এমন ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করবো, যেটা দিয়ে গুণ করলে পূর্ণ সংখ্যা চলে আসে। এভাবে এইটাকে কাজে লাগিয়ে এখান থেকে স্থূল সংকেত বার করলাম, তারপরে আণবিক সংকেত হবে এরই গুণ, এখান থেকে আণবিক ভর বার করলাম, যে ভরটা
পরীক্ষার প্রশ্নে দেওয়া ভরের আণবিক ভরের সঙ্গে সমান দিয়ে এন এর মান বার করে নিলাম। তো এইভাবে আমরা কিন্তু আণবিক সংকেত বার করলাম। ঠিক আছে, আরেকটা করে দিই, তারপরে বাকিটা তোমাদেরকে দেখিয়ে দেব, দিয়ে এইটা শেষ করব। হ্যাঁ, এবার ছকের মাধ্যমে করা যেতে পারে 3 নম্বর প্রশ্ন, যেটাকে আমরা ছকের মাধ্যমেও করতে পারি। ঠিক আছে, সামান্য একটা পাঠ পড়াতে গিয়ে ঘন্টাখানিক, কারণ ভাবো কত সময় লাগবে একটা সিলেবাস কমপ্লিট করতে। হ্যাঁ, যদি ঠিক মতো পড়ি। আমরা অনেক কিছু বাদ দিয়েছি, কিন্তু তাও দেখো একটি যৌগের ওই একইভাবে শুরু করেছে বিশ্লেষণে, একটি যৌগের বিশ্লেষণে নিম্নলিখিত, ঠিক আছে তো, শতকরা সংযুক্তি পাওয়া গেল। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন দিয়েছে কি, একটা যৌগকে বিশ্লেষণ করে নিম্নলিখিত শতকরা সংযুক্তি পাওয়া গেল। কি কি? পটাশিয়াম পাওয়া গেল 31.83, ক্লোরিন পাওয়া গেল 28.98, আর অক্সিজেন পাওয়া গেল 39.19। তাহলে মোটামুটি এইখান থেকে এইটুকু ক্লিয়ার যে যে যৌগটার কথা বলা হচ্ছে সেই যৌগটার মধ্যে পটাশিয়াম, ক্লোরিন আর অক্সিজেন আছে কিন্তু। হ্যাঁ, তো বলছে যৌগটির আণবিক ভর, হ্যালো, আণবিক ভর বলেছে 122.5 হলে কী হবে, ওর আণবিক সংকেত নির্ণয় করো। তাহলে দেখো এখানে একটা সুবিধা হলো যে বাষ্প ঘনত্ব বার করার দরকার পড়লো না। বাষ্প ঘনত্ব থাকলে সেখান থেকে আবার গুণ করে আণবিক ভর, আণবিক সংকেত ডাইরেক্ট আণবিক ভর বলে দিয়েছে। খুব বেশি হলে এর জায়গায় বাষ্প ঘনত্ব বলে দিত। তাহলে আমরা কী করতাম, সেটাকে 2 দিয়ে গুণ করে আণবিক ভর বার করে নিতাম। বোঝা গেল? তাহলে প্রশ্ন দেখো, একটা যৌগকে বলছে বিশ্লেষণে নিম্নলিখিত শতকরা সংযুক্তি পাওয়া গেল। পটাশিয়াম 31.83, ক্লোরিন হচ্ছে 28.98, আর অক্সিজেন হচ্ছে 39.19। যৌগটির আণবিক ভর বলে দিয়েছে, তাহলে ওর আণবিক সংকেত নির্ণয় করো। তো এতে নতুন আবার কী আছে? তো আমার পরমাণু সংখ্যার অনুপাত বার করতে হবে। ঠিক আছে, তো সেটাকে আমরা কীভাবে বার করব? আমরা ছকের মাধ্যমেও বার করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা প্রদত্ত যৌগের পরমাণু সংখ্যার মানে অনুপাত বার করব। তো উপাদান, ঠিক আছে, উপাদানগুলির, পরমাণুর উপাদানগুলির পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করা হয়। উপাদানগুলির পরমাণু সংখ্যার অনুপাত নির্ণয় করা হয়। ঠিক আছে, এই হচ্ছে। কি করে করব? তার ছক কষতে হবে। প্রথমে মৌল থাকবে, ঠিক আছে, তারপরে শতকরা পরিমাণ থাকবে, এভাবেও করতে পারো। শতকরা পরিমাণ, তারপরে পারমাণবিক ভর, তারপরে আপেক্ষিক পরমাণু সংখ্যা, ওই পরমাণু সংখ্যার অনুপাত, ওটাকে আপেক্ষিক বলছে। আপেক্ষিক পরমাণু সংখ্যা এই একটা। এবার পরমাণু সংখ্যার সরলতর প্রকাশ, পরমাণু সংখ্যার সরলতর প্রকাশ, আমার মনে হয় আগেরটাই সবথেকে বেস্ট। এইভাবে কে করবে? তারপর হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকাশ,
এইভাবে একটা ছক মৌলতে কম জায়গা দিতে পারলে ভালো হতো। ঠিক আছে, ছকে দেখো কি আছে, প্রথমে মৌল, তারপরে শতকরা পরিমাণ, তারপরে পারমাণবিক ভর, তারপরে আপেক্ষিক পরমাণু সংখ্যা, তারপরে পরমাণু সংখ্যার সরলতর প্রকাশ, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যার প্রকাশ। ঠিক আছে, তো পরপর মৌল বসাও। পটাশিয়াম কে দিয়েছে, ঠিক আছে, তো কে এর জন্য আমি জায়গা দিয়ে দিলাম। তারপর ক্লোরিন দিয়েছে, কারণ আমাদের যে প্রশ্ন সেখানে পটাশিয়াম, ক্লোরিন আর অক্সিজেন দিয়েছে, তো ক্লোরিনের যোগে আমরা জায়গা দিয়ে দিলাম। পড়ে থাকলো কি, অক্সিজেন। লাস্ট আছে কি আছে, একটু ধরে দিয়ে দিলাম জায়গা, দেখো অক্সিজেন। এবার ছক কষতে হবে। ছক কষার থেকে আমার মনে হয় নর্মাল পদ্ধতিতে করাটাই বেটার, কিন্তু যেহেতু দিয়েছে তাহলে করে রাখাই ভালো। এবার শতকরা পরিমাণ দেখো, ক্লোরিন কত, 31.83, সরি পটাশিয়াম। ক্লোরিন কত, 28.98। ঠিক আছে, অক্সিজেন কত, 39.19। এই হচ্ছে শতকরা পরিমাণ। এবার পটাশিয়াম পারমাণবিক ভর কত, 39, ক্লোরিন কত, 35.5, অক্সিজেন কত, 16। এবার আপেক্ষিক পরমাণু সংখ্যা বলতে যে শতকরা পরিমাণ আছে সেটাকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে। অর্থাৎ পটাশিয়ামের ক্ষেত্রে 31.83কে 39 দিয়ে ভাগ করবে, ক্লোরিনের ক্ষেত্রে 28.98কে 35.5 দিয়ে ভাগ করবে, আর অক্সিজেনের ক্ষেত্রে 39.19কে 16 দিয়ে ভাগ করবে। ভাগ করে নিলে তা 31.83কে 39 দিয়ে ভাগ করলে একটা মান আসবে 0.81। পরবর্তী ক্ষেত্রে 0.81, খুব ভালো হলো। তারপর ক্ষেত্রে 2.45 আসবে, ভাগ করলে দেখবে এরকম মানগুলো আসবে। এটা হয়ে গেল ওই সেম জিনিস, ওই পরমাণু সংখ্যার অনুপাত। এবার সরলতম প্রকাশ করতে গেলে এই তিনটের মধ্যে যেটা সবথেকে ছোটো, তো তিনটের মধ্যে দেখো 0.81ই ছোটো, তো এটাকে সব করে দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0.81কে 0.81 দিয়ে ভাগ, দ্বিতীয় ক্ষেত্রে 0.81কে 0.81, যেটা সবথেকে কম লঘিষ্ঠ, কমের দিকে লঘিষ্ঠ হবে সেটা দিয়ে সবকে ভাগ করতে হবে। তৃতীয় ক্ষেত্রে 2.45কে 0.81 দিয়ে ভাগ করবে। প্রথম ক্ষেত্রে 1 আসবে, দ্বিতীয় ক্ষেত্রে 1 আসবে, তৃতীয় ক্ষেত্রে দেখো এটা প্রায় 3.02 আসছে, তাহলে 113। ঠিক আছে, এই দেখো। তাহলে প্রথমে শতকরা পরিমাণ বসিয়ে দিলাম, তারপর পারমাণবিক শতকরা পরিমাণকে পারমাণবিক ভর দিয়ে ভাগ করলাম প্রত্যেক ক্ষেত্রে, দিয়ে আপেক্ষিক পরমাণু সংখ্যা বেরোলো। এবং সরলতর প্রকাশ করার জন্য এই তিনটের মধ্যে যেটা সবথেকে ছোটো হবে, লঘিষ্ঠ হবে, সেটা দিয়ে সব কটাকে ভাগ করতে হবে। তাই সব কটাকে 0.81কে 0.8 ভাগ, পরিমাণের ভাগ 2.45কে 0.8 ভাগ দিয়ে আলটিমেটলি 1 আর 3.02, এটা 3.02, হ্যাঁ 3.02 ইকুয়াল টু দিলে 3.02 আসবে। ঠিক আছে, তো 3.02 আসলো, তো আলটিমেটলি 113 আসলো। ঠিক আছে, তাই যদি হয় তাহলে স্থূল সংকেত কত হবে, যৌগটার স্থূল সংকেত। ঠিক আছে, তাহলে যৌগটার স্থূল সংকেত হবে তোমার, অতএব যৌগটির স্থূল সংকেত, অতএব যৌগটির স্থূল সংকেত কত হবে, কে পটাশিয়াম ClO3। ঠিক আছে, এরকম টাইপেরই যৌগ হয়, তাই এইভাবে লিখেছে, ধাতুকে আগে লিখতে হয়। আণবিক সংকেত কী হবে, যৌগটির আণবিক সংকেত KClO3, নিয়ম মেনে করতে হবে, যদিও উত্তর সেমই আসবে। ঠিক আছে, তবুও এবার যৌগটির আণবিক ভর বার করো আণবিক সংকেত দেখে। N আছে, এনকে পরেও লিখতে পারো, প্রথম লিখতে কে আছে 1 × 39, ক্লোরিন হচ্ছে 1 × 35.5, অক্সিজেন 16, 3 × 16 হলো। আলটিমেটলি গুণ করে যোগ করে দেখবে 122.5 N আসছে। এবার আণবিক ভর বলে দিয়েছে। ঠিক আছে, তো প্রশ্নানুসারে কি 122.5 N ইকুয়াল টু 122.5 প্রশ্নটা দেখবে, তো ভাগ করলে এন এর মান কত, 1 আসবে। তাহলে আমরা বলতে পারি যৌগটির, ঠিক আছে, যৌগটির আণবিক সংকেত কত,
KClO3। এখানে যে কটা উদাহরণ দিই, যেসব কটাতে তুমি দেখবে যে অ্যাক্সিডেন্টালি আণবিক সংকেত যেটা আর কি বলে স্থূল সংকেত সেম, বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তো কিছু প্রশ্ন তোমরা এখান থেকে করবে, একটু বলে দিই। যেটা আমি করালাম সেটা তোমাদের করিয়েছি 2 নম্বর করালাম, সাথে 3 নম্বর করালাম, আর 6 নম্বর করালাম। 1 নম্বর দিয়েছে, দেখো বলছে একটা যৌগের উদাহরণ দাও যে ক্ষেত্রে আণবিক সংকেতের ভর স্থূল সংকেতের 6 গুণ, সেটা সবাই জানে গ্লুকোজ, তাই এটা ইম্পর্টেন্ট না, দাগ দিয়ে রেখেছি। নেক্সট দেখো প্রশ্ন কি দিয়েছে, প্রশ্ন দিয়েছে দেখো যে 1 গ্রাম ফসফরাসের দহনে 1.77 গ্রাম অক্সাইড উৎপন্ন হয়। তাহলে ফসফরাসের দহনে 1.77 গ্রাম অক্সাইড উৎপন্ন হয়, তাহলে অক্সাইডটির স্থূল সংকেত কী? তাহলে 1 গ্রাম ফসফরাসের দহনে 1.77 গ্রাম অক্সাইড উৎপন্ন হয়, তাহলে 1.77 থেকে যদি 1 বাদ দিই তাহলে আমরা অক্সিজেনের পরিমাণ পেয়ে যাব। তাই করেছে দেখো, অক্সিজেনের পরিমাণ দেখো কী ব্যবহার করেছে, এই যে 1.77 গ্রামের ফসফরাসের পরিমাণ হচ্ছে তোমার 1। ঠিক আছে, লাইটটা এরকম আসছে কেন? তাহলে অক্সিজেনের পরিমাণ কত হবে, তোমার ওই 1 দিয়ে বিয়োগ করবে। এবার অক্সাইডটিতে ফসফরাসের শতকরা পরিমাণ কত, তাহলে 1.77 গ্রাম অক্সাইডে ফসফরাসের পরিমাণ যদি 1 হয়, কেন শতকরা পরিমাণ বার করতে হবে, তো তাহলে 100 গ্রামে কত হবে, তাহলে 100 দিয়ে গুণ করলে, 100 দিয়ে গুণ করলে কত আসলো 59.46। এখান থেকে এই মান আছে। এবার অক্সিজেনের শতকরা পরিমাণ যদি বার করতে হয় তাহলে সেটা কী করবো, 100 দিয়ে বিয়োগ করে দেবো। আমি যেটা বললাম সেটা দিয়েও করা যেতে পারে, মানে ওই আর কি একটু খাটতে হবে বেশি, অক্সিজেনের পরিমাণ বার করে আবার সব কটাকে 1.77 দিয়ে ভাগ করে, ঠিক আছে, তো দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে। অত করা দরকার নেই, এখানে সরাসরি শুধুমাত্র ফসফরাসের শতকরা পরিমাণ বার করে নাও, সেখান থেকে 100 দিয়ে সেই পরিমাণটা বিয়োগ করলে অক্সিজেন পেয়ে গেলে। এবার কী করবে, অনুসংখ্যান অনুপাত বার করবে, P/O কী করেছে, ফসফরাসের পরিমাণ হয়েছে 56.49, এটাকে 31, অর্থাৎ ফসফরাসের পারমাণবিক ভর 31, ওটা দিয়ে ভাগ করেছে। অক্সিজেন হচ্ছে 43.51, সেটাকে 16 দিয়ে ভাগ করেছে। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, দিয়ে একটা মান এসছে দেখো, ক্যালকুলেটারে বসালে পাবে 1.822:2.719। এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। এই দুটোর মধ্যে যেটা সব থেকে লঘিষ্ঠ কোনটা, ছোটো কোনটা, 1.822, এটা দিয়ে ভাগ করেছে। ভাগ করে আলটিমেটলি এসছে কত, 1.1:1.492, এই মানটা এসছে। তো এটা কি কারেক্ট? 1.565789 আসলে আমি এখানে 2 লিখে দিতে পারতাম, বাট এটা পসিবল নয়। এবার 1 দিয়ে গুণ করা যাবে না, তো আমরা কী করব, 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তো আমরা তো একটু আগে দেখলাম যে এইভাবে করার পরেও, অর্থাৎ লঘিষ্ঠ দিয়ে ভাগ করার পরেও যদি আলটিমেটলি রেজাল্ট মানে মনের মতো না হয়, তাহলে আমরা মিনিমাম একটা এমন সংখ্যা দিয়ে গুণ করবো যাতে পূর্ণ সংখ্যা আসে। তাই এখানে দেখো 2 দিয়ে গুণ করেছে, দিয়ে এসছে কত, 2:3 এসছে। এটা আমাকে করে দিলে খুব ভালো হতো খাতায়। তাহলে স্থূল সংকেত P2O3, তাহলে আণবিক সংকেত আমাদের জানা নেই, তাই আমরা স্থূল সংকেতকে N দিয়ে গুণ করলাম। এবার এখানে দেখো আণবিক সংকেত বাষ্প ঘনত্ব বলেছে, তো বাষ্প ঘনত্ব থেকে আমরা কি করতে পারি, আণবিক ভর বার করতে পারি। আগে আমরা স্থূল সংকেত থেকে আণবিক ভর বার করে নিলাম, তারপরে বাষ্প ঘনত্ব থেকে আণবিক ভর করে দিলাম, দিয়ে দুটোকে সমান করে দিলাম, দিয়ে এখান থেকে N এর মান বার করলাম, দিয়ে N এর মান বার করেই যৌগটার স্থূল আণবিক সংকেত পেয়ে গেলাম। বোঝা গেল? তো এইভাবে করতে হবে। এবার নেক্সট দিয়ে দেখো, আয়রনের একটা অক্সাইডের ভর হিসেবে 69.9% আয়রন আর 30.1% ডাই অক্সিজেন বর্তমান রয়েছে। অক্সাইডটির স্থূল সংকেত কত, তো আয়রনের হচ্ছে 69 আর অক্সিজেন হচ্ছে কত, 30.1। তো আমরা কি করব, পরমাণু সংখ্যা অনুপাত বার করব। তো আয়রনের পরিমাণকে, আয়রনের পারমাণবিক ভর 55.85 দিয়ে ভাগ করে অক্সিজেনের যে পরিমাণ দিয়েছে, শতকরা পরিমাণ 30.1, সেটাকে অক্সিজেনের যে পারমাণবিক ভর সেটা দিয়ে ভাগ করব। ভাগ করে দেখো একটা সংখ্যা এসছে 1.25:1.88। এবার আমরা কী করব, 1.25 আর 1:8 মধ্যে 1.25 সব থেকে লঘিষ্ঠ, এই লঘিষ্ঠ যে দুটোকেই ভাগ করব, তাই করে দেখো ভাগ করার ফলে দেখো মানটা দেখো 1:1.5 এসছে। এরপরেও কিন্তু পূর্ণ সংখ্যার কাছাকাছি আসেনি। ঠিক আছে,
এটাকে আমি 2 ধরতে পারবো না, প্রায় 2-এর কাছাকাছি হতে হবে, 1.99 এরকম। তো আপনার মিনিমাম 2 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ 2/3 আসলো, তাই সংকেত হয়ে গেল Fe2O3। বোঝা গেল? এইভাবে দেখে নেবে, তবেই তো। সব অঙ্ক তো আমার পক্ষে করে দেওয়া সম্ভব নয়, ঠিক আছে? এইভাবেই স্থূল সংকেতে অঙ্কগুলো করবে, ঠিক আছে? এরপরে নেক্সট আমি ভিডিওটা পোস্ট করব, সেখানে আমরা কিছুটা আমি এইগুলো পড়াবো, শতকরা পরিমাণগুলো পড়াবো, তার কিছু উদাহরণগুলো করিয়ে দেবো। বেশি দিই, কয়েকটা উদাহরণ আছে, দাগ দিয়ে রেখেছি, ঠিক আছে? দিলে মোটামুটি হয়ে যাবে। তুল্যাঙ্ক ভারেরও কিছু অঙ্ক আমি করিয়ে দেবো ভিডিওতে, ঠিক আছে? তাহলে এতদূর হলো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি, অর্থাৎ কালকের মধ্যেই পোস্ট করবো আমি।